তো সেটাই আমরা প্রশ্ন করছি, রাজীব কুমার এখন কোথায় রয়েছে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কোনো দলে থাকলে তাকে সবসময় সব জায়গায় সবসময় দেখা যেতে হবে, কোথায় লেখা আছে? এটা কোনো কাজের কথা হলো? আমি তো তাই জানি। আপনি একটু আমার সামনে থেকে সরে যান। কার আপনাদের কারোর কথা হয়েছে বা তিনি কেন কথা হবে না বা কেন? আর দাদা একটু দাঁড়িয়ে যান না, যাবেন কখন? দলের এতজন মানুষ এখন তাহলে সেখানে কিন্তু কার সঙ্গে কখন নেতৃত্বের কথা হচ্ছে না হচ্ছে তার জন্য বাকি নেই। লকেটটাকে বলুন, কোয়েলের জায়গাটায় লকেট যেন এখন থেকে লবি করে যায়, এটা বারবার ঠিক হচ্ছে না। লকেট স্যাক্রিফাইস করে যাচ্ছে, লকেট রাজনীতি করছে, সব করছে, লোকসভায় না হয় হেরে গেছে, পরাজিত হয়েছেন, হ্যাঁ, কিন্তু এই যে তৃণমূল থেকে গিয়ে গিয়ে সব হয়ে যাচ্ছে, তো লকেটকে বলুন তৃণমূল নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের নেতাদের নিয়ে মাথা ঘামিয়ে কী হবে? তৃণমূল থেকে যদি কেউ যায় এখন তার লুকোবার কিছু নেই, বিজেপি চাপ টাপ দিয়ে নিয়ে যাবে, এখানে তো বিজেপির মাথায় দিয়ে বসবে। আমাদের এখান থেকে হাত ঢুকছে দিদি, সব জায়গা ব্লক হয়ে যাচ্ছে, দিদি হাত ঢুকছে এখন থেকে আবার যদি কোয়েল যায় তাহলে তিনজন তো অলরেডি আমাদের থেকেই গেছে। তাহলে লকেটকে বলুন আগে এইটাকে দেখতে, আমাদের নিয়ে মাথা না ঘামিয়ে। আমি কিন্তু মনে করি যে লকেট, কারণ কি লকেটের রাজনীতিতে আসার পিছনে আমার একটা ভূমিকা ছিল। পরবর্তীকালে লকেট বিজেপিতে চলে গেছেন, কিন্তু তৃণমূলের লোকেরা গিয়ে গিয়ে বিজেপি থেকে এমপি হয়ে যাচ্ছে, আর লকেট এরকম লড়েও শুধু লোকসভায় হেরে গেছে, এটা হতে পারে না। ফলে ওর উচিত নেতাদের বোঝানো যে তৃণমূল থেকে যারা আসছে তাদের বদলে যেন লকেটকে পাঠায়। নয়না বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, কি বলবেন? মদনদার কথাটা হচ্ছে ইডি চিঠি পাওয়ার পর কথা। মদনদা যা যা বলছে, হাতটা একটু নামান দিদি, হাতটা একটু নামান। মদন মিত্র বা মদনদার ছেলেদের যে চিঠি দিয়েছে তারপর ওই চাপটা মদনদা নিতে পারেননি। তো ফলে মদনদাকে এখন ওদিকে ভালো থাকতে গেলে, ভালো সাজতে গেলে, ওপাশে যাতে বৌদিদের উপর কোনো সমস্যা না আসে, তো মদনদা তো চিঠিটা আসার আগে পর্যন্ত এক কথা বলেছেন, চিঠিটা আসার পর এটা আমরা ধরেই নিচ্ছি যে ইডির চিঠি তার সঙ্গে যে অ্যানেক্সচারটা থাকে, ওই অ্যানেক্সচারটা হচ্ছে মদনদার এখনকার স্টেটমেন্টগুলো। মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় বলেছেন। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি বলি যে আপনারা মদনদাকে জিজ্ঞাসা করছেন না, মদনদা কি বলছে আমায় জিজ্ঞেস করছে, খুব ভালো, আমি উত্তর দেবো। মদনদা পুরোনো আমার পরিচিতি ইত্যাদি, মদনদাকে জিজ্ঞেস করছেন না একটা চিঠিতে কি করে একটা নেতার গোটা স্টেটমেন্ট পাল্টে যেতে পারে, এটা জিজ্ঞেস করছেন না? সেটা আগে জিজ্ঞেস করুন, তারপর তো আমি উত্তর দেবো। মুখ্যমন্ত্রী আরে একজন বলছে তো, আরে অন্য রাজ্য থেকে, অন্য জায়গা থেকে আসলে ওখানে যারা করছেন, অর্থাৎ বিশ্বাসঘাতকদের যে গ্রুপটা করছে, যাদের সঙ্গে শহীদ তর্পণের কোনো সম্পর্ক নেই, এটা তো অন্য রাষ্ট্রশক্তি তারা সামলে দিচ্ছে, ওদের লোক নেই, তৃণমূল কর্মীরা আসছে না। ফলে এখন বিজেপি কর্মীদের বলে বলে পাঠাতে হচ্ছে, আবার বলে দিচ্ছে ওখানে আবার দুম করে জয় শ্রীরাম বলে ফেরো না, ওখানে তো লোক পাঠাচ্ছে বিজেপি, আরও বিজেপি লোকেদের ডেকে ডেকে বলছে ওখানে যেতে হবে, চাটনদের সবাই যেতে হবে, কারণ লোক হচ্ছে না, হেরে যাচ্ছে, তো বিজেপি থেকে লোক দিতে হবে। আবার বিজেপির লোকদের বলে দিচ্ছে জয় শ্রীরাম মাত করে না ওয়া পার, ও তো দুসরা সব পাকড়া যায়গা। মুখ্যমন্ত্রী আজকে 21শে জুলাইয়ের রিপোর্ট প্রকাশ করেছেন। কুণালদা, 21শে জুলাইয়ে রিপোর্ট বেরোলো, তাতে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা আহত এবং মৃত তাদের টাকা দেওয়ার সুপারিশ থাকলেও দেননি। মুখ্যমন্ত্রী মনে করছেন যে তার যে মানে 25 লক্ষের সুপারিশ থাকলেও মাত্র 2 লাখ করে দেওয়া হয়েছে, এবং আহতদের 5 লক্ষের সুপারিশ থাকলেও মাত্র 15,000 করে দেওয়া হয়েছে। মনীশ গুপ্তর কথা বলছে, এটা পুরোটা জানতে হবে, পুরোটা শুনতে হবে। তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী গোটা ভারতবর্ষে গণ আন্দোলনে শহীদ হওয়ার পর, গণহত্যার পর মমতা বন্দ্যোপাধ্যায় কবি সুভাষ মুখোপাধ্যায়কে মাথায় রেখে একটা কমিটি করেছিলেন এবং মানুষ সাহায্য করেছিল, ব্যাংক অ্যাকাউন্ট হয়েছিল, এবং শহীদ পরিবারগুলির পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তখনই আর্থিকভাবেও যেমন পাশে থেকেছেন,
আবার যখন সুযোগ পেয়েছেন তাদের পরিবারকে চাকরি দেওয়া ইত্যাদি সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং পরবর্তীকালে দফায় দফায় সাহায্য করেন। ফলে হঠাৎ একটা রিপোর্টের একটা লাইন দেখে কি সাহায্য করেছেন, কতটা করেছেন, সেটা বোঝার মতো ক্ষমতায় ওরা নেই। শহীদ পরিবারকে নতুন করে এফআইআর করার জন্য অবকাশ দিচ্ছেন তিনি, বলেছেন তারা যদি নতুন করে এফআইআর করতে চান সেটাও করবেন। শহীদ পরিবাররা নতুন করে এফআইআর করেন, এটা তো যেমন মানে যদি পুরনো সব কেস খোলা হয় তাহলে সবার আগে ধর্ষণে অভিযুক্ত বালিশ চাটা ঋতুকে কেন অ্যারেস্ট করছেন না শুভেন্দুবাবু? সেটা আগে করুন না। ধর্ষণে অভিযুক্ত বালিশ চাটা ঋতু, কয়েকদিন আগে তো যখন শুভেন্দুবাবুকে ঋতু নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, শুভেন্দু তো জিপ টিপ বার করে দেখিয়েছিলেন সব। তো এখন তো তারপরে যদি এত পুরনো ফাইল খোলার এত ইচ্ছা হয় 100 বার খুলুন, কিন্তু তাহলে বালুরঘাটে যে মেয়েটি ঋতুর বিরুদ্ধে কমপ্লেন করেছিল এবং টাকা দিয়ে মুখ বন্ধ করা হয়েছিল, ব্যাংক ট্রানজাকশন আছে, তাহলে ঋতুকে আবার অবিলম্বে আগে অ্যারেস্ট করা হোক, তারপর বড় বড় কথা হোক। দাদা নয়না বন্দ্যোপাধ্যায় এখানে আসেন, তিনি মঞ্চ পরিদর্শনে আসেন, বলেন যে আমি ওনার সেক্রেটারি। প্রশ্ন করতে দিল্লি গিয়ে আমি এই বিষয়টা নিয়ে কোনো বিষয় বলবো না, মানে কোনো অবস্থাতেই বলবো না। কারণ হচ্ছে আপনারা বারবার বলছি যেটা আপনারা এত সুদীপ নয়না এত প্রশ্ন করেন, কিন্তু একটা বিষয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে পারছেন না। আমি তো আবার বলছি, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে বলেছিলেন আমার নিজের গাড়িটা পুরনো হয়ে গেছে, গাড়ি কিনতে চাই, পার্টির অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া। তো সেটা মমতা ব্যানার্জি দেননি, পার্টির অ্যাকাউন্ট থেকে তো এইভাবে দেওয়া যায় একটা নেতার গাড়ি কেনার জন্য। এখন তারপর উনি যেসব পার্টিতে ঘুরে বেড়াচ্ছেন, নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে গাড়ির টাকার জন্য যাচ্ছেন কিনা সে তো আমরা বলতে পারবো না। কিন্তু আপনারা একবার সুদীপ ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন যে নির্লজ্জ বেহায়া মমতা ব্যানার্জির কাছে গাড়ি কেনার টাকা চেয়েছিলে, তো সেটা তুমি একটু সকলের সামনে বলতে পারছো না? দাদা 2009-এর পর কংগ্রেস আবার শহীদ মিনারে প্রকাশ্যে শহীদ স্মরণ পালন করছে, তারা ওটা তো বলছে আমরা কংগ্রেসের বিরুদ্ধে এই মুহূর্তে কিছু বলতে চাই না, কিন্তু যারা মাঝে মাঝে জেগে ওঠে, 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, সেই সময় এটা হয়েছিল, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করতেন। পরে তৃণমূলের জন্মের পর তৃণমূলের মঞ্চ থেকে পালিত হয়। তো ঘটনার দিন একটা ছবি দেখাতে পারবেন কেউ? একটা সিঙ্গেল পিকচার 21শে জুলাই 1993 নিহত এবং আহতদের দেখতে গেছে একজন কংগ্রেস লিডার, একজন সিঙ্গেল ওয়ান, একটা ছবি দেখাতে পারবেন? একজনও আসেনি। কারণ সেই সময় প্রদেশ কংগ্রেস মমতা ব্যানার্জিকে সমর্থন করে। পরের দিন কেন্দ্রের মন্ত্রী এসেছিলেন, কর্মীরা প্রবল বিক্ষোভ দেখিয়েছিল, বলেছিল 356 করুন, কিন্তু তখন সংখ্যালঘু সরকার চলছে, সিপিএম এর সমর্থন দরকার, কংগ্রেসের হাত পা কম্পালশন ছিল। এবার কংগ্রেসকে তো কেউ বারণ করেনি, এত বছর ধরে শহীদ তর্পণ করেনি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ পরিবারের পাশে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর জমায়েত করেছেন। 21শে জুলাই তারিখটাকে গোটা ভারতবর্ষের রাজনৈতিক ক্যালেন্ডারে এস্টাবলিশ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। তো কংগ্রেসকে তো কেউ বারণ করেনি। ওদের যখন তৃণমূলকে খোঁচা দেওয়ার ইচ্ছে হয় তখন জেগে ওঠে শহীদ দিবস নিয়ে। তা এত বছর ধরে পালন করেনি কেন? কে বারণ করেছে? ঠিক আছে সময়ের রিপোর্ট আজকে বাংলাটা হয়ে গেলে একটা ইন্ডিয়াতে 21শে জুলাই কমিশন, এটা তো প্রশাসনিক বিষয়, জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের ছিল। আমি নিজেও তার অন্যতম একজন, আমার সাক্ষীর জন্য আমায় ডাকা হয়েছিল, আমার সাক্ষ্য গ্রহণ হয়েছিল সেখানে। যাই হোক, 21শে জুলাই দেখুন এই সমস্ত রাজনীতি, কে কার এই কার ওই, কে নতুন একটা দোকান খুলে, রাজনীতির দোকান খুলে শহীদ তর্পণের ভান করছে, আসল ইতিহাসটা কোথায়? যে শহীদ পরিবারগুলোর পাশে ছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর কবি সুভাষ মুখোপাধ্যায়কে মাথায় রেখে কমিটি করলেন, কাগজে বিজ্ঞাপন দিলেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন, শহীদ পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হলো। পরবর্তীকালে তাদের পরিবার যাতে চাকরি পায়, সমস্ত দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে, যে একটা গণ আন্দোলনে শহীদ হয়েছে, তাদের পারিবারিক সমস্ত চিন্তা ভাবনা অভিভাবকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে নিয়েছেন, সাহায্য করেছেন, কর্তব্য পালন করেছেন। এবং
পরবর্তীকালে প্রত্যেক বছর তাদের মঞ্চে সম্মান দেওয়া এবং এই 21শে জুলাই তারিখটাকে ভারতবর্ষের রাজনৈতিক ক্যালেন্ডারে প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখন হঠাৎ এ জেগে উঠে একটা কথা, ও জেগে উঠে একটা কথা, সে জেগে উঠে একটা কথা, এই কথাগুলোর তো কোনো মাথামুন্ডু হতে পারে না। দাদা আপনাদের সময় থেকে একটু বাংলাটা হয়ে গেলে ছেড়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকেই। আমি তো এটা ডিটেল বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে আজকের এই হাতটা নামারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দক্ষিণ হস্ত ছিল অর্পিতা। আজকের মুখ্যমন্ত্রী। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সেই সময় মানে আমি 93 বলছি না, পরবর্তীকাল 11-র পর তিনিও সাংসদ ছিলেন, পরবর্তীকালে রাজ্যের মন্ত্রী ছিলেন, দলের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তার জন্য এত কিছু উপলব্ধি করার জন্য 2026 অব্দি কি অপেক্ষা করতে হবে? দাদা আপনাদের সময় দেখুন, মনীশ গুপ্তের ব্যাপারটা একটা টেকনিক্যাল বিষয় আছে। মনীশ গুপ্ত নিশ্চিতভাবে হোম সেক্রেটারি ছিলেন এবং সেইখানে হোম সেক্রেটারি তার নানা ধরনের ইনভলভমেন্ট, কমিউনিকেশন থাকলেও থাকতে পারে বা আছে। বাট আপনাদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের কোনো ঘটনায় এগুলো কিন্তু সমস্তটাই রাজনৈতিক শক্তি যারা থাকেন। এটা হোম সেক্রেটারি, তিনি নির্দেশও দিতে পারেন না, তিনি রিপোর্টও লিখতে পারেন না। সেখানে কিন্তু হোম মিনিস্টার কোন পার্টি সরকারে রয়েছে, কোন পার্টি কে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এটা রাজনৈতিকভাবে স্থির হয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ, শহীদদের প্রাণহানি, এত মানুষ আহত, ফলে এখানে জ্যোতি বসুর সরকার ছিলেন তখন। আইন অনুযায়ী তদন্ত হচ্ছে বলে দেখি একটু দেখি এবার সামনে ঢুকে পড়ে কেন? আরে আপনি সামনে ঢুকে বললেন কেন? এখন যারা সরকারে এসছেন তারা তাদের অবজারভেশনের কথা তারা বলতে পারেন, সেটাও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই হয়েছে। দাদা আপনাদের সময় থেকে একটু দেখিয়ে শিক্ষা ব্যবস্থায় সরকারের 1 মিনিট দেখে একটু হিন্দিটা করে নেই। এই দেখি আবার ছাড়ো একটু। আমরা যেটা হয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি, বিরোধিতা করছি। নতুন প্রজন্ম শিক্ষার্থী তাদের উপর যেভাবে ন্যাক্কারজনকভাবে লাঠি চালিয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে বিজেপি সরকার, আমরা তীব্র নিন্দা করছি। তাদের কজগুলো নিয়ে আলোচনা দরকার ছিল। বাংলায় অন্য রাজনৈতিক দলের মতোতেও যতগুলি ধর্ণামঞ্চ ছিল সেখানে কখনো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে লাঠিচার্জ করেনি। আজকেও যে ছেলেগুলি ছিল, ছেলেমেয়েরা, তারা কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ে তারা একটা কর্মসূচি করে গেছিল, সেখানে অত্যাচার করা হয়েছে।